আজ 17ই নভেম্বর 2020 বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রদের আমাদের যে স্মার্ট ক্লাসরুম, এই স্মার্ট ক্লাসরুমে স্বাগত। প্রথম দিনের ক্লাস আজই প্র্যাকটিক্যালি উদ্বোধন আজকেই হচ্ছে কার্যকরীভাবে। আমরা বিভিন্ন প্রাণীর সংবহনতন্ত্র, বিশেষ করে মানুষের সংবহনতন্ত্র নিয়ে জীবন বিজ্ঞানের অধ্যায়টি আলোচনা করব। আমরা জানি যে সংবহনতন্ত্র একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেম, যা আমাদের শরীরে আছে এবং অন্যান্য প্রাণীদের শরীরেও আছে। আমরা যে খাদ্যদ্রব্য খাচ্ছি, সেই খাদ্যদ্রব্য হজম হওয়ার পরে, সরলীকৃত হওয়ার পরে, সেই খাদ্যের সরলীকৃত অংশ ক্ষুদ্রান্ত্রে শোষিত হয়ে আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে এবং সারা শরীরে সেই রক্ত সঞ্চালিত হয় বলেই আমাদের প্রত্যেকটা কোষ পুষ্টির উপাদানগুলো পেয়ে থাকে। আমরা যে ফুসফুসের সাহায্যে অক্সিজেন, আমরা যে প্রশ্বাস গ্রহণ করি তাতে যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেন ফুসফুসে থাকা রক্তবাহগুলো সেই অক্সিজেন গ্রহণ করে এবং রক্তের, তোমরা জানো যে লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের সংযোগ ঘটে অক্সিহিমোগ্লোবিন তৈরি হয় এবং তারপর সেই রক্তবাহিত হয়ে যখন প্রত্যেকটা কোষে কোষে যায়, তখন ওই অক্সিজেন সারা দেহের সমস্ত কোষের মধ্যেই পৌঁছে যায় এবং একই সঙ্গে কোষের মধ্যে উৎপন্ন হওয়া কার্বন ডাই অক্সাইড অন্য আরেকটা পদ্ধতিতে রক্তবাহিত হয়ে আবার ফুসফুসে ফিরে আসে। এইভাবে যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান শরীরের মধ্যে ঘটে থাকে, এটা আমাদের সংবহনতন্ত্রের জন্যই সম্ভব হয়। এরপরে আছে যে আমাদের নানা রকমের বিপাকীয় পদার্থ। কার্বন ডাই অক্সাইডের কথা বললাম, কার্বন ডাই অক্সাইড একটা বিপাকীয় পদার্থ। এছাড়াও আমাদের শরীরে অবিরাম নানা রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া চলছে এবং সেই সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়ার জন্য কিছু পদার্থ তৈরি হচ্ছে যা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। সেগুলোকে আমরা রেচন পদার্থ বলতে পারি। সেই সমস্ত রেচন পদার্থগুলোকে রেচন পদার্থগুলো রক্তবাহিত হয়ে আমাদের রেচনাঙ্গে যায় এবং সেখানে বিশেষ ব্যবস্থার মাধ্যমে পরিশ্রুত হয় এবং শরীরের বাইরে পরিত্যক্ত হয়। এইটা রক্ত সংবহনের অন্য আরেক প্রকার উদ্দেশ্য। আমাদের শরীরে কতগুলো বিশেষ গ্রন্থি আছে, সেই গ্রন্থিতে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় নানা রকমের সিক্রিটারি ম্যাটেরিয়াল বা ক্ষরণ পদার্থ তৈরি হয়, যেমন হরমোন। এই সমস্ত জিনিস গোটা শরীরের যে সমস্ত টার্গেট অর্গান, যে নির্দিষ্ট যে শরীরে যে অংশে কাজ করা উচিত সেই অংশে পৌঁছানোর জন্য, দ্রুত পৌঁছানোর জন্য আমাদের রক্ত সংবহনতন্ত্র দরকার। এছাড়া জলের যে ভারসাম্য শরীরে, সেই জল ভারসাম্য রক্ষার জন্য রক্ত সংবহনতন্ত্রের খুব গুরুত্ব আছে। আমরা যে মেডিসিনস খাই, মেডিসিনস আমাদের, ধরো মাথার যন্ত্রণা হচ্ছে, তাহলে আমরা যে ওষুধটা খাচ্ছি তার টার্গেট অর্গান হলো যেখানটা যন্ত্রণা হচ্ছে, যেখানটা ইনফ্ল্যামেশন হয়েছে সেই অংশটা। তাহলে রক্তের মাধ্যমে, তুমি তো ট্যাবলেটটা খেলে সেটা স্টমাকে গেল, সেখান থেকে দ্রুত স্টমাকের ওয়ালে অ্যাবজর্বড হলো, অর্থাৎ শোষিত হলো এবং রক্তে প্রবেশ করলো। তারপরে রক্তবাহিত হয়ে তোমার টার্গেট অর্গানে পৌঁছালো, টার্গেট সিস্টেমে পৌঁছালো এবং সেখানে কাজ করলো। এই মেডিসিনসগুলোকেও বহন করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রক্ত সংবহনতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যাই হোক, আমাদের শুধু হিউম্যান বডি নয়, বা নিম্ন শ্রেণী যারা জীব আছে, যেমন ধরো যে পতঙ্গ বা কেঁচো, এই ধরনের যত নিম্ন শ্রেণীর জীব আছে সবারই সংবহনতন্ত্র আছে। একেবারেই যারা এককোষী জীব, তাদের ক্ষেত্রে সংবহনতন্ত্রের কোনো উপস্থিতি পাওয়া যায় না। আমরা আমাদের
হিউম্যান বডিতে যে রক্ত সংবহন তন্ত্র সেই নিয়ে আলোচনা করছি। রক্ত সংবহনের গুরুত্বটা প্রথমে বলে নিলাম। এরপরেই বলি যে আমাদের যে সংবহন তন্ত্র, এই সংবহন তন্ত্রের মধ্যে কি আছে? আছে রক্ত, মূলত রক্ত সংবহন তন্ত্রে আছে রক্ত। আরও সংবহন তন্ত্র আছে, আমাদের লসিকা সংবহন তন্ত্র আছে, সে কথায় পরে আসবো। রক্ত সংবহন তন্ত্র, তার উপাদান কি কি? প্রথমেই হচ্ছে রক্ত, তারপরে হচ্ছে রক্তবাহ, ধমনী, জালক, শিরা এবং একটা পাম্পিং অর্গান আছে হৃৎপিণ্ড, আমাদের হার্ট। এইগুলো নিয়ে আমাদের রক্ত সংবহনতন্ত্র গঠিত। প্রথমেই আলোচনা করা যাক যে ধমনীর গঠন নিয়ে। ধমনীটা কীরকম? ধমনী এক প্রকার রক্তবাহ। ডাক্তারবাবু যখন তোমার পালস মাপেন, যে পালসেটিং যে ব্লাড ভেসেল, যেটাকে ফিল করা হয়, আঙুল দিয়ে অনুভব করা হয় যে কতবার হৃৎপিণ্ডটা সংকুচিত প্রসারিত হচ্ছে, সে যতবার হৃৎপিণ্ডের সংকোচন ঘটছে ততবার রক্ত দমকে দমকে ধমনীর মাধ্যমে আসছে। সেই দমকানিটা আমরা রেডিয়াল পালস, আমরা হাতের এই জায়গায় পালসটা যদি ফিল করতে পারি আঙুল দিয়ে, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ক্রমশ হচ্ছে যে যদি এই জায়গায় আমরা আঙুলটা দিই তাহলে আমরা দেখতে পাবো যে এইখানটা বিট করছে, এবং ঘড়ি ধরে মাপলে দেখা যাবে যে সুস্থ মানুষের ক্ষেত্রে মোটামুটি 70-72 বার মিনিটে এটা বিট করবে। যাই হোক, তাহলে রক্তের যে দমক দিয়ে যে সঞ্চালন গোটা শরীরে, এটা আমরা ধমনীতে দেখতে পাই, কিন্তু ধমনীগুলো বাইরের থেকে দেখা যায় না। আমার হাতটার দিকে তাকাও, যে রক্তবাহগুলো দেখছো, এগুলো শিরা, এগুলো আমাদের শরীরের ওপরের অংশে থাকে। এদের মধ্যে কোনো ওরকম পালসেটিং কিছু ফিল করা যায় না। এখানে কোনো এরা একবার সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে বা দমক দিয়ে রক্ত যাচ্ছে, এ ধরনের কোনো অনুভব করতে পারা যায় না আমাদের শিরাগুলোয়। কিন্তু ধমনীগুলো আছে আমাদের শরীরের ভেতরের অংশে। এবং প্রথমেই দেখে নেওয়া যাক যে আমাদের ধমনীর স্ট্রাকচারটা। দেখো যে আমরা ছবি দেখছি যে ধমনীর 3টে লেয়ার আছে। এই যে ধমনীটা একটা অংশ কেটে দেখানো হয়েছে, এর মধ্যে দেখো 3টে লেয়ার আছে। প্রথমেই আছে যে তার টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। এই অ্যাডভেন্টিসিয়া মানে একদম বহিস্তরটা, এর যে বহিস্তর টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। তোমাদের ডিটেল নেই। এই আরেকটা হচ্ছে যে আমি যে সোর্স থেকে ছবিগুলো নিয়েছি সেই সোর্সে ইংলিশে দেওয়া আছে বলে বাংলা মিডিয়াম হলে তোমাদের একটু অসুবিধাই হবে, কিন্তু আমি যেগুলো পয়েন্ট করছি এবং ছবিটা বারে বারে দেখবে তাহলে তোমাদের অসুবিধাগুলো মিটে যাবে। বাইরের স্তরটা হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। মধ্যবর্তী যে স্তর একটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো টিউনিকা মিডিয়া, এই জায়গাটা, এই যে টিউনিকা মিডিয়া, এটা হচ্ছে আমাদের পেশিবহুল একটা স্তর। এবং ধমনী শিরা দুটোতেই এটা আছে, কিন্তু শিরার ক্ষেত্রে এটা অতটা মোটা নয় এবং এটা সংকোচনশীল বেশি। আর হচ্ছে একেবারে শেষ যে স্তরটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের যে টিউনিকা ইন্টিমা। এটা অ্যাকচুয়ালি এককোষীয় স্তর দ্বারা গঠিত, একটা পাতলা দেয়াল বিশিষ্ট একটা স্তর। এখানে তাহলে 3টে স্তর পেলাম, টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, টিউনিকা মিডিয়া এবং টিউনিকা ইন্টিমা। এই হলো আমাদের ধমনীর গঠন। এরপরে আমরা শিরার গঠনটায় যাই। নেক্সট, শিরার গঠনটায় দেখো যে মোটামুটি একই রকমের স্ট্রাকচার আছে, মোটামুটি একই রকম টিউনিকা অ্যাডভেন্টিসিয়া আছে, দ্য আউটার মোস্ট কভারিং অফ দি ভেইনস, যে আমাদের যে শিরার যে একেবারে বহিস্তর, এর যে কোলাজেন আছে, ইলাস্টিক ফাইবার, এক্সটার্নাল ইলাস্টিক ল্যামিনা, দিজ আর গিভেন ইন ডিটেল, তোমাদের দরকার নেই এগুলো। তোমাদের দরকার টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, তার বহিস্তর, তার মধ্যবর্তী স্তর। একটু মনে করে দেখো, একটু আগে আমি টিউনিকা মিডিয়ার কথা বলছিলাম, এটা পেশিবহুল স্তর। ধমনীর ক্ষেত্রে এই পেশিবহুল স্তরটা বেশি চওড়া ছিল, আর এখানে শিরার ক্ষেত্রে এই পেশিবহুল স্তরটা কম চওড়া এবং শিরার সংকোচনশীলতা, প্রসারণশীলতা সেই জন্য কম। এবং একেবারে
যে ইন্টারনাল যে লেয়ারটা সেটাই আবার সেই টিউনিকা ইন্টিমা। দ্যাট মিনস ধমনী আর শিরার একই রকমের স্তর আছে, মোটামুটি তফাৎ হচ্ছে যে তার মধ্যবর্তী যে স্তরটা টিউনিকা মিডিয়া সেখানে পেশির কম পেশিবহুল এটুকু। আর একটা কি তফাৎ দেখো, এখানে একটা কাস্প দেখতে পাচ্ছ, এটা একটা ভাল্ব। এই যে একটা ভাল্ব দেখতে পাচ্ছ, এই যে ভাল্ব, এই দুটো মিলে একটা ভাল্বটা, এই ভাল্ব থাকার ফলে কী হবে, রক্তটা যদি এই দিকে যায় রক্তটা, এবং তারপরে যদি এটা চুপসে যায় এদিকটা, রক্তটা যে এইখানে বেশি আছে বলে এদিক দিয়ে ফিরে আসবে, ফিরে আসতে পারবে না। রক্তের প্রবাহ সবসময় শিরাপথে একমুখী এবং ধমনীমুখী। তোমার যে এই যে শিরাগুলো দেখছো, রক্ত এদিক থেকে এই ভেতরের দিকে যাচ্ছে। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে তুমি যদি হাতটা এইভাবে টিপে ধরে থাকো, দেখবে যে এখানে শিরাগুলো ফুলে যাচ্ছে। তার মানে শিরার মধ্যকার রক্তটা তার বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই জন্যে শিরার দেওয়ালগুলো ফুলে যাচ্ছে। এখানে এইভাবে টিপে ধরলেই দেখতে পাবে। কিন্তু ধমনীর ক্ষেত্রে ওই জিনিসটা আমরা দেখতে পাবো না, কারণ ধমনীর সংকোচনশীলতা প্রসারণশীলতা বেশি। আর দ্বিতীয় হচ্ছে ধমনী শিরার দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে ওখানে কোনো ধমনীর মধ্যে কোনো রকম এরকম ভাল্ব নেই বা ভাল্ব কাস্প যেটাকে বলছি, এই ধরনের কিছু নেই। সেই জন্য ধমনীর মধ্যে দুদিকেই রক্ত সঞ্চালিত হতে পারে, শিরার মধ্যে পারে না। নেক্সট, এই দেখো যে এই যে ছবিটা আমরা দেখছি, এইটা হচ্ছে ধমনী। ধমনীর মধ্যে বিশুদ্ধ রক্ত সাধারণত প্রবাহিত হয়। কেবলমাত্র ফুসফুসীয় ধমনী দিয়ে কার্বন ডাইঅক্সাইড অধিক আছে এমন রক্ত প্রবাহিত হয়। যে রক্তে অক্সিজেনের পরিমাণ বেশি তাকে বলা হয় বিশুদ্ধ রক্ত, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সেই রক্তে কম আছে, তাকেই বলা হয় বিশুদ্ধ রক্ত। এমন নয় যে কার্বন ডাইঅক্সাইড নেই, সেখানে কার্বন ডাইঅক্সাইড আছে, কম পরিমাণে আছে। যে দূষিত রক্ত কাকে বলবো? যে রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটাই বেশি আছে, অক্সিজেনের পরিমাণটা কম আছে। শিরার মধ্যে থাকা যে রক্ত সেটা হচ্ছে দূষিত রক্ত। এবং শিরার যারা ফর্সা মানুষ তাদের শিরাগুলো বেশ নীল নীল, দেখলেই বোঝা যায় যে ওটার মধ্যে দূষিত রক্ত আছে। তো দেখো যে একেবারে লাল রঙের যে অংশটা, এটাকে এই যে অংশটা, এটা হচ্ছে আমরা আটারি বা ধমনী বলবো। এই ধমনী থেকে উপধমনী থেকে আরও এখানে ব্রাঞ্চড হয়ে যাচ্ছে। যখন এই ব্রাঞ্চড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ক্যাপিলারি, ব্লাড ক্যাপিলারি বা রক্তজালক। এই রক্তজালকের গঠনটা কিন্তু ওই টিউনিকা ইন্টিমা যে দিয়ে তৈরি, টিউনিকা ইন্টিমা দিয়ে রক্তজালকের গঠন তৈরি। এবং রক্তজালকগুলো পুনরায় মিলিত হচ্ছে হয়ে যেটা তৈরি করছে এটা হলো শিরা। এটা ছোট শিরা, এটা দিয়ে বড় শিরা তৈরি করছে। এবং এই শিরার রক্ত কোন দিকে যাচ্ছে? টু হার্টের দিকে যাচ্ছে। ধমনী রক্ত হার্ট থেকে আসছে, এসে কোন দিকে যাচ্ছে? শিরার দিকে যাচ্ছে। তাহলে ধমনী আর শিরার মাঝে এই যে অংশটা দেখতে পাচ্ছি, এইটাকে বলছি আমরা জালক। এই জালক কোথায় আছে? আমাদের সমস্ত টিস্যুর মধ্যে জালক আছে। এই টিস্যুর মধ্যে জালক আছে। তাহলে ধমনী, জালক, শিরা, এবং এটা হার্টে চলে গেল, আবার হার্ট থেকে আবার ফিরে এলো, আবার এইভাবে যাচ্ছে। তার মানে রক্তটা যদি এইভাবে সঞ্চালিত হচ্ছে, এটা একটা বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, রক্তটা কোথাও উন্মুক্ত হচ্ছে না। তাহলে প্রশ্ন এসে গেল যে রক্ত যদি কোথাও শরীরে উন্মুক্ত না হয়, তাহলে কোষগুলো অক্সিজেন পাবে কি করে? কোষগুলো খাদ্য পাবে কি করে? রক্ত সংবহনের যা যা উদ্দেশ্যের কথা বলেছিলাম সেগুলো সম্ভব হবে কি করে? কোষের মধ্যে থাকা যে সমস্ত রেচন পদার্থগুলো আছে সেগুলোই বা এই রক্ত কিভাবে গ্রহণ করে করবে। নেক্সট ডায়াগ্রাম দেখো। তার আগে বলি যে এই যে ছবিটা, এখানে ছবিটা দেখো যে এই যে ক্যাপিলারি স্ট্রাকচার, এই ডিটেল স্ট্রাকচার দেখো। কোষগুলো এককোষীয় স্তর দিয়ে তৈরি। দেখো এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ দিয়ে দেয়ালটা তৈরি, মানে খুবই পাতলা কিন্তু পোরাস, কারণ প্লাজমা মেমব্রেনের মধ্যে পোর আছে। সেইগুলো এই যে ভ্যাকুওলস আছে দেখানো যাচ্ছে, এই ভ্যাকুওলস আছে। আচ্ছা, নেক্সট ছবি। আচ্ছা, আমরা ক্যাপিলারির কথা আলোচনা করছিলাম। এটা একটা ক্যাপিলারি। দেখো এই যে কোষ, এককোষীয় স্তর দিয়ে দেওয়ালটা তৈরি, মানে খুব পাতলা। এর ভেতর দিয়ে যে ব্লাড কর্পাসেলসগুলো যাচ্ছে, রেড ব্লাড কর্পাসেলস যাচ্ছে,
তো যখন এই ক্যাপিলারিটা এটা হচ্ছে তার ধমনী প্রান্ত, ওদিকটা হচ্ছে তার শিরা প্রান্ত। যখন ধমনী প্রান্তে আছে তখন ওই আরবিসিগুলো দেখো লাল হয়ে আছে, কারণ অক্সি হিমোগ্লোবিন ফর্ম করেছে। হিমোগ্লোবিন যে আরবিসি মানে লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিনটা অক্সিজেনের সংস্পর্শে এলে অক্সি হিমোগ্লোবিনে পরিণত হয়, তখন সেটাকে লাল দেখতে লাগে বলে এটাকে লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। কিন্তু ক্রমশ তার কোষে কি হচ্ছে যে সে অক্সিজেন দিচ্ছে, সে বিভিন্ন কোষকে অক্সিজেন দিচ্ছে, বিভিন্ন নিউট্রিয়েন্টস, বিভিন্ন পুষ্টির পদার্থগুলো দিচ্ছে। এবং এই কোন অংশে দিচ্ছে না, ধমনী প্রান্তে। এই যে জালকের এটা ধমনী প্রান্ত, ওদিকটা হলো তার, এদিকটা হলো তার শিরা প্রান্ত, আর এদিকটা হলো তার ধমনী প্রান্ত। তাহলে ব্লাডটা এদিকের থেকে এদিকে ফ্লো হচ্ছে, এদিক থেকে যখন ওদিকে যাচ্ছে ক্রমশ তার অক্সিজেনের পরিমাণটা কমছে। কেন না, অক্সিজেনটা বেরিয়ে চলে আসছে। দেখো অক্সিজেনটা বেরিয়ে কোথায় যাবে, কোষকে দিচ্ছে, যে কোষগুলো এই অক্সিজেনটা গ্রহণ করছে এবং ব্যাপন প্রক্রিয়ায় বেরিয়ে আসছে। তন্ত্রটা কিন্তু কোথাও উন্মুক্ত নয়, ক্লোজড, কিন্তু এই প্রাচীরটা পাতলা হওয়ার জন্যে, প্রাচীরটা ছিদ্রালো হওয়ার জন্যে তার ভেতর দিয়ে পুষ্টির উপাদানগুলো বেরিয়ে আসছে, অক্সিজেন বেরিয়ে আসছে। আর তার শিরা প্রান্তে কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, ওয়েস্ট ম্যাটেরিয়ালস মানে বিপাকজাত দূষিত পদার্থগুলো ঢুকে যাচ্ছে এবং তখন রক্তটা দূষিত হয়ে পড়ছে, মানে অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে পড়ছে এবং শিরায় প্রবেশ করছে। নেক্সট, আচ্ছা আমরা হার্টের স্ট্রাকচারটা একটু দেখে নিই। হার্টের যে একটা ছবি দেওয়া হয়েছে আমাদের যে বক্ষ গহ্বর, তার বাঁ দিকে চেস্টের বাঁ দিকে হার্ট আছে এবং অনেকটা জায়গা দখল করে আছে বলে যে আমাদের ফুসফুসের যে দুদিকে ফুসফুস আছে, তার ডান দিকের ফুসফুসটার 3টে লতি আছে, কিন্তু বাঁ দিকের ফুসফুসটা হার্টকে জায়গা দিতে হচ্ছে বলে তার মাত্র 2টো লতি আছে। যাই হোক, হার্টের 4টে চেম্বার এখানে দেখতে পাচ্ছ তোমরা। যে আমি যদি এইভাবে দাঁড়াই, তার মানে এটা ডান দিক হার্টের, এটা তাহলে রাইট চেম্বার, রাইট অ্যাট্রিয়াম বা অলিন্দ, দক্ষিণ অলিন্দ। এদিকে হচ্ছে যে বাম অলিন্দ, আর এটা হচ্ছে নিলয়। এবং নিলয়ের চেম্বারগুলো দেখেই বুঝতে পারছো যে এগুলো একটু লার্জার ইন সাইজ এবং বেশি মাস্কুলার, বেশি পেশিবহুল আছে। যে ছবিটা এঁকেছে এটাও ঠিক পারফেক্ট ছবি বলবো না, কারণ হচ্ছে যে এইখানে এটা এবড়ো খেবড়ো, নিলয়ের দেওয়ালটা এবড়ো খেবড়ো এবং সেখান থেকে কর্ডি টেন্ডেনি বলে এক প্রকার মাসেল, যে এখানে যে ভাল্বগুলো আছে এই ভাল্বের সঙ্গে যুক্ত হয় বলেই ভাল্বগুলো খোলানামা করে। যা এর সম্পর্কে ডিটেল আলোচনা আমরা নেক্সট ক্লাসে করব। আজকে এই পর্যন্ত।